বিক্ষোভে সামিল হয়েছেন যারা এখনো পর্যন্ত নিজেদের দাবি, অর্থাৎ এক্ষেত্রে এসএসসি যেখানে যোগ্য কারা অযোগ্য কারা তালিকাই প্রকাশ করতে পারলো না। কেন করতে পারলো না? যে সময় দেওয়া হয়েছিল 21শে এপ্রিলের মধ্যে সেই তালিকা প্রকাশ করতে পারলো না। রাত 12টার পর নতুন করে এসএসসি জানায় সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতে হবে। রাতভর প্রতিবাদ, অবস্থান, যে ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে। অন্যদিকে যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা রয়েছেন, অশিক্ষক কর্মীরা যারা রয়েছেন, যারা চাকরি খুইয়েছেন, যাদের কাজে বহাল হতে সুপ্রিম কোর্ট আর বলেইনি, তারা কি করবেন? তারাও গতকাল এসএসসি ভবন অভিযান করেন। রীতিমতো তাদের মধ্যে অনেকে অবস্থান করছেন, অনেকে অনশন করছেন। এই তীব্র গরমের মধ্যে, এই প্রবল দাবদাহের মধ্যে যারা রাতভর কিছু না খেয়ে যেভাবে অনর অবস্থানে শামিল রয়েছেন, এদের ভবিষ্যৎ কি? আজ দিনভর কোন কোন বিষয়ের দিকে আমাদের নজর থাকবে, এই নিয়ে আজকে আমাদের জিরো আওয়ার শুরু করবো। আর আমার সঙ্গে রয়েছে একেবারে আমি সৌম্যজিৎ রয়েছে আজকে শর্মিষ্ঠার সঙ্গে জিরো আওয়ার। এবং যে খবর অবশ্যই আমাদের আজকে জিরো আওয়ারে তো নজর থাকছে, যে অবস্থান আন্দোলন তো জারি রেখেছেন, এরই মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হলো। চাকরিহারারা তারা ডেডলাইন বেঁধে দিলেন, বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দিলেন চাকরিহারারা। অযোগ্যদের বরখাস্তের দাবিতে অনড় চাকরিহারারা। অযোগ্যদের বরখাস্ত না করলে তীব্র হবে আন্দোলন। রাতভর আন্দোলন, সকালে মানববন্ধন, এখনো আচার্য সদন ঘেরাও। এসএসসি চেয়ারম্যান তিনিও ঘেরাও হয়ে রয়েছেন। আর একদিকে যখন আমরা জানি যে শর্মিষ্ঠা আমাদের প্রথমে যেমনটা বলছিলেন যে এই যে ইতিমধ্যেই যে আন্দোলন অবস্থান জারি রেখেছেন শিক্ষকরা, চাকরিহারা শিক্ষকরা, তেমনই অশিক্ষক কর্মী বা শিক্ষাকর্মী তারাও কিন্তু অবস্থান জারি রেখেছেন, আন্দোলন জারি রেখেছেন। ডিরোজিও ভবনের সামনে তাদেরও অবস্থান আন্দোলন জারি রয়েছে। আর এরই মধ্যে ডেডলাইন বেঁধে দেওয়া হলো। এবং আমরা সেটা দেখতেই পাচ্ছি, দেখো একের পর এক চাকরিহারা যারা বলছেন, এবং সব থেকে বড় কথা দফায় দফায়, মানে এখন পুলিশি নিরাপত্তা অনেকটা টাইট করা হচ্ছে, অনেকটা শক্তপোক্ত করা হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত যোগ্য অযোগ্যদের বাছাই হবে এই অবস্থান চলবে। সব থেকে বড় কথা সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া হবে, যেটা এসএসসি পরবর্তীতে বলছে। কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে, এখনো কেন সেই তালিকা প্রকাশ করা গেল না? কেন তাহলে এই সময়সীমাই বা দেওয়া হয়েছিল কেন? যে 1.5 বা 2 সপ্তাহের কথা বলা হয়েছিল সেই সময়সীমা তো পেরিয়ে গিয়েছে। নতুন করে আবারও ডেডলাইন দিলেন চাকরিহারারা। আমরা একটু পর্যালোচনা করবো যে কোন দিকে যাচ্ছে গোটা পরিস্থিতি। আজকে জিরো আওয়ারে আমাদের সঙ্গে দুজন চাকরিহারা রয়েছেন যারা এই মুহূর্তে সবটা খুইয়ে তারা জানেন না তাদের ভবিষ্যৎ কোন বিষ বা জলে। তাদের যে অবস্থান, এই তীব্র দাবদাহের মধ্যে, গরমের মধ্যে যারা বসে রয়েছেন, অনেকে লোটা কম্বল নিয়ে এসছেন, ব্যাগ ভর্তি জিনিস নিয়ে যারা রাস্তাতেই আন্দোলনের পথ বেছে নিয়েছেন। দুজন চাকরিহারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে জিরো আওয়ারে। আমার সঙ্গে রয়েছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। সুমন বাবু, অনেক স্বাগত জানাই আপনাকে আজকের আলোচনায়। আপনি এর আগেও বহুবার আমাদের সঙ্গে থেকেছেন, আজ আরও একবার রয়েছেন। আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করার কথা বলবো। সঙ্গে রয়েছেন শিক্ষাকর্মী খোকনলাল বিশ্বাস রয়েছেন। খোকনলাল বাবু, আপনাকেও স্বাগত জানাই, একটু সঙ্গে থাকুন। সৌম্য, আমরা সরাসরি সুমন বাবুর কাছে একটু প্রশ্ন রাখার চেষ্টা করি। সুমন বাবু, রাতভর অবস্থান, এবং শুধু তাই নয়, যে বিষয়টা একটা ডেডলাইন দেওয়া হয়েছিল, একটা সময় এসএসসি ব্রাত্য বসু আপনাদের সঙ্গে বৈঠক করেছিলেন, তারপর 1.5 বা 2 সপ্তাহ সময় চাওয়া হলো। দেখা গেল প্রথমে সেই সময়টা পেরিয়ে যাওয়ার পর, অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও সেই এসএসসি তালিকা প্রকাশ করলো না। আপনারা নতুন করে ডেডলাইন দিলেন। কোথায় যাচ্ছে, কোন দিকে এগোচ্ছে এই পরিস্থিতি? আমরা এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আমরা এসএসসির অফিসের সামনে এসেছি শান্তিপূর্ণ অবস্থান করতে। এই কারণে যোগ্য অযোগ্যর তালিকা অথেন্টিক হিসেবে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করুক। যারা আগেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যোগ্যদের অযোগ্য কারা এটা চিহ্নিত হয়ে গিয়েছিল, কেন তারা যোগ্য অযোগ্যের তালিকা দিচ্ছে না? আজকের আমরা রাত পেরিয়ে গেল, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দিতে পারলো না। ওদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি বললেন 21 তারিখ দিয়ে দেবেন। এই যে দ্বিচারিতা, এই যে রাজ্য সরকারের উদাসীনতা, এর বিরুদ্ধেই আমরা ওএমআরের মিরর ইমেজ কপি এবং যোগ্য অযোগ্যের নিখুঁত তালিকা যা ইতিমধ্যেই আছে প্রকাশ করতে 2 মিনিট সময় লাগবে মাত্র, অনলাইন ডকুমেন্টস, এবং যারা অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে তাদেরকে টার্মিনেশন করতে হবে। এই দাবিতে আমরা বসে আছি। আজকে বিকেল 5টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। আমরা দেখতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা স্বৈরাচারী, কতটা অমানবিক। কারণ চেয়ারম্যানের কোনো কিছু করার ক্ষমতা নেই। এটা এখন আর স্বশাসিত সংস্থা নেই,
এই সংস্থা মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে চলে। সুতরাং বিকেল 5টা পর্যন্ত আমরা অপেক্ষা করছি যে স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্যের তালিকা দেয় কিনা, মিরর ইমেজের কপি যা কালীঘাটে খাটের তলায় রয়েছে সেইগুলো প্রকাশ করে কিনা, অযোগ্যদের সুপ্রিম কোর্টে যা চিহ্নিত হয়েছে টার্মিনেশন করে কিনা। আমরা অপেক্ষা করছি বিকেল 5টা পর্যন্ত। সুমনবাবু, এখানে আপনাদেরকে একটু জানার রয়েছে, কারণ এই যে এসএসসি শ্রমে যে তালিকা দেওয়ার কথা ছিল সেই তালিকা এসএসসি তো দিতে পারলোই না, উল্টা আবারও একটা নতুন করে ডেডলাইন। কোথাও কি মনে হচ্ছে যে সময় নষ্ট হচ্ছে? রাজ্য সরকার তারা টাইম কিল করছে, সময় নষ্ট করছে। তারা ভাবছে যদি গ্রুপ সি গ্রুপ ডিতে একটু আলাদা করে দিলাম, শিক্ষকদের মধ্যে বিভাজন করে দিলাম, টাইম কিল করে আমাদের মধ্যে যে যন্ত্রণা, যে ক্ষোভ, সেই ক্ষোভকে প্রশমিত করার জন্য টাইম কিল করছে। আমরা টাইম কিল করছি না। আমাদের এই আন্দোলন এক্ষুনি উঠে যাবে যদি স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান, যেটা ওই আস্ত ঘুঘুর বাসা দুর্নীতির, তারা যদি যোগ্য অযোগ্যের তালিকাটা দিয়ে দেয়, মিরর ইমেজের কপি দিয়ে দেয় এবং অযোগ্য হিসেবে যারা চিহ্নিত তাদের টার্মিনেশনের লেটার ধরিয়ে দেয়, আমাদের এখানের আন্দোলন আমরা তুলে নেব। তাছাড়া আমরা বিদ্যালয়ে যাব না। আর আপনি যে প্রশ্ন করলেন, সময় নষ্ট মুখ্যমন্ত্রী করছে কারণ ওই যে ওএমআরের মিরর কপি প্রকাশিত হলে বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কি পরিমাণ দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, ক্যাবিনেট মন্ত্রীরা এবং ওই সুবীরেশ ভট্টাচার্যরা, যারা অটোনমাস বডির চেয়ারে বসে চাকরিগুলো বিক্রি করেছে, সেইটা ধরা পড়ে যাবে। সেই জন্য সময় নষ্ট করছে রাজ্য সরকার। তাদেরকে বলুন, তাদের শুভবুদ্ধির যেন উদয় হয়, আমাদের দাবিগুলো মেনে নেয়, আমরা বাড়ি চলে যাই। এই রোদ গরমে কার ভালো লাগে আন্দোলন করতে? কিন্তু দাবি না নিয়ে আমরা বাড়ি ফিরবো না। একদমই। সুমনবাবু, একটু আমাদের সঙ্গে থাকুন। আমি এবার খোকনবাবুর কাছে যাব। খোকনবাবু, আপনারাও যে অবস্থান আন্দোলন জারি রেখেছেন, বিরোধী ভবনের সামনে আপনাদেরও অবস্থান আন্দোলন জারি রয়েছে, যেখানে এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে যে যোগ্য অযোগ্য তালিকাটা প্রকাশ করা হলো না। সেখানে এসএসসি পরবর্তীতে জানাচ্ছে যে সুপ্রিম নির্দেশিকায় তালিকা প্রকাশের কোনো কথাই বলা নেই। তাহলে সেই জায়গায় আপনারা কি পদক্ষেপ নিতে চলেছেন? দেখুন, যেদিন কোর্টের রায় ঘোষণা হলো সেদিন ইনডোর স্টেডিয়ামে তার যে 7 তারিখে মানবিক মুখ মামাটি সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সেদিন একটা ললিপপ খাইয়ে দিলেন। আর আমরা যেহেতু শিক্ষক সম্প্রদায়ের সঙ্গে বা আমরা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত, সেই জন্যে আমরা সাধারণ মানুষ, আমরা সরল প্রকৃতির মানুষ, আমরা সেগুলোকে মেনে নিলাম। যেই মামাটি সরকার, মামাটি মানুষের সরকার, হয়তো মানুষের জন্য কাজ করবে এতদিন ভেবে এসেছিলাম। কিন্তু আজকে যখন তার সমস্ত কিছু ভুল প্রমাণিত করেছেন, যে তার মুখে এক মনে এক, আর তার সাথে মা মাটি মানুষ, তিনি বারে বারে এই কথাটা বলেন। আজকে যখন এসএসসি অফিসের সামনে আমরা করুণাময়ীতে ধর্নায় বসেছি যে আমাদের মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং যোগ্য অযোগ্যদের লিস্ট বের করতে হবে, ওএমআর সিট পাবলিশ করতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে 21 তারিখ মধ্যরাত পর্যন্ত ঘোষণা হলো যে 1 থেকে 3 নম্বর প্যানেল পর্যন্ত যোগ্য শিক্ষকদের, বাকি সব অযোগ্য, গ্রুপ সি গ্রুপ ডি অযোগ্য। তাহলে এখানেই তো প্রমাণিত হয়ে গেল যে এই সরকার কখনোই যোগ্য অযোগ্য লিস্ট করবে না, বরং অযোগ্যদের কিভাবে বাঁচানো যায় তার সব রকমের ব্যবস্থা তিনি করেছেন। এবং মানবিক যখন বলছেন সেই সরকারকে, তার নমুনা আমরা পেলাম। আমাদের 8 জন শিক্ষাকর্মী সেই এসএসসি দপ্তরের মধ্যে কালকে সকাল থেকে আছে, তারা না খেয়ে অনশনের মধ্যে আছে। তাদের এই মুহূর্তে সমস্ত ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছে, লাইনগুলো এই গরমের মধ্যে। এমনকি কোনো কিছুর ব্যবস্থা, পাখা চলছে না, বাথরুম টয়লেট ইউজ করতে পারছে না। তাহলে এটা যে উনি বলেন যে মানবিক সরকার, তাহলে এর মানবিকতা কি এইরকম? এটা আমাদের জানা প্রয়োজন আছে। আর দ্বিতীয় কথা, আমাদেরও কিছু প্রশ্ন আছে যে সুপ্রিম কোর্ট, আজকে সুপ্রিম কোর্টের উপরে আমাদের কোনো কিছু বলা নেই, আমরা আইনের বিরুদ্ধে কিছু বলতে চাই না, তবু কিছু প্রশ্ন করতে চাই যে একই দোষে কি করে শিক্ষকরা
কিছুদিনের জন্য রিলিফ পেলেন, আর গ্রুপ সি গ্রুপ ডি আমরা সেখানে টার্মিনেশন হয়ে গেলাম। এর উত্তরটা কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত সঠিক আমরা পাইনি। কারণ ভারতীয় সংবিধানে যা লেখা আছে আমরা যতটা জানি, যে যদি একজন যোগ্যকে বা নিরপরাধীকে বাঁচাতে হয়, সেখানে যদি 10 জন অযোগ্য বা দোষীকে ছাড়তে হয় তো ছাড়তে হবে। সেখানে কি গ্রুপ সি গ্রুপ ডি টোটালটাই আমরা যারা যোগ্য সবাই কি অযোগ্য প্রমাণিত হয়েছি? সেটা কি কোর্টের কাছে কোনো রিপোর্ট আছে যে আমরা অযোগ্য বা আমাদের কোনো জায়গায় আমরা টেন্টেড? প্রমাণিত হয়, সিবিআই প্রমাণিত করতে পারেনি। তাহলে কোন দোষে আমাদের সাজা দিল? মানবিক দিকটা দেখতে হবে। আজকে আমরা গ্রুপ সি গ্রুপ ডি মাসান্তে আমরা 20 থেকে 25 হাজার টাকা মাইনে পাই, আর এই 20-25 হাজার টাকায় বৃদ্ধ বাবাকে দেখতে হয়, বৃদ্ধ মাকে দেখতে হয়, পরিবারের সন্তানদেরকে পড়াতে হয়, এবং অনেক পরিবার আছে, এবং আমারই পরিবার আজকে 8 লাখ টাকা পাবলিক ইন্টারেস্ট নিয়ে মাকে চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু মা আমার গত হয়ে গেছে। সেই কারণে আজকে আমার বাড়িটা পর্যন্ত বিক্রি হয়ে গেছে। আজকে সেই পাবলিক আমার বাড়িতে আসছে টাকার তাগিদায়। আজকে আমার একটা মেয়ে 9-এ পড়ে, সে আমাকে আজকে রাতের অন্ধকারে বলছে, বাবা চলো আমরা সবাই মিলে আজকে বিষ তেলকে আত্মহত্যা করি। কারণ একদমই তাই। মানে সৌম্য, তুমি যেটা বলছো আমি তার সঙ্গে একটু অ্যাড করে দিই। খোকনলাল বাবু, আপনার কাছে সত্যি জানতে ইচ্ছে করে, মানে আপনার মতো যারা এই ধরনের গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছেন, অসুস্থ হয়ে পড়ছেন, রাতভর খাওয়া নেই, জল নেই, টয়লেট নেই, এইরকম একটা দাবদাহের মধ্যে, হ্যাঁ এরকম একটা গরমের মধ্যে কতদিন মানে এভাবে অবস্থানে থেকে দাবি আদায় করা কিভাবে সম্ভব? আপনারা কি করতে চাইছেন? আমি এখানে বসেছিলাম, আমি দেখেছি ওইখান থেকে নিয়ে যাচ্ছে। আপনি দেখুন তাহলে, শোনা যাচ্ছে খোকন বাবু? আমরা আরো একবার জিজ্ঞেস করার চেষ্টা করি। খোকনলাল বাবু, একটু জানার চেষ্টা করব। একেবারে শর্মিষ্ঠা, তুমি যেমনটা রাখছিলে যে হয়তো খোকনবাবু শুনতে পাচ্ছেন, আমি আবারও একবার যাওয়ার চেষ্টা করব। খোকনবাবু, যে এই মুহূর্তে আপনারা কি পদক্ষেপ নিতে চলেছেন? যে এখনো পর্যন্ত তালিকা তো প্রকাশ করা হলো না, আপনারাও অবস্থান আন্দোলন এই গরমের মধ্যে জারি রেখেছেন, সেই জায়গায় কি চিন্তা ভাবনা করছেন আপনারা? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। প্রশ্নটা হচ্ছে, এই মুহূর্তে যে দাবদাহে আমাদের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভা এবং আমলারা, এসএসসি অফিসার এসি ঘরে বসে যে সুখ ভোগ করছে, আর আমরা গরিব প্রান্তিক মানুষ, নিপীড়িত মানুষ, যাদের আজকে ঘর হারা, সংসার হারা, আজকে আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। এই দাবদাহে কলকাতার বুকে আমরা দাঁড়িয়ে রয়েছি, পথে রয়েছি। তাই আমরা শুধু একটাই সরকারের কাছে এবং এসএসসির কাছে অনুরোধ করব যে আজকের মধ্যে আমাদের যোগ্য অযোগ্যদের লিস্ট বের করতে হবে, মিরর ইমেজ প্রকাশ করতে হবে, এবং যোগ্যরা যেন কেউ বাদ না যায়, সে শিক্ষক হোক বা অশিক্ষক হোক। আর যদি সেটা না করে তাহলে কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, মাননীয় সিএম, আপনি যে ভাষায় যেভাবে আন্দোলন করে উঠে এসেছিলেন, আজকে সেই আন্দোলনই কিন্তু আমরা আপনাকে দেখিয়ে দেব যে আমরা শিক্ষক সম্প্রদায় এবং গ্রুপ সি গ্রুপ ডি কি করতে জানি। সমাজে তো আমাদেরকে কুকুর ছাগল মনে করেন, তাই এই কুকুর ছাগল খেপে গেলে কিভাবে যে এর প্রতিরোধ করবেন সেটা আপনি বুঝে নেবেন। কারণ আমরা তো মরে গেছি, তাই আমাদের আর মরার ভয় নেই। প্রয়োজনে আপনি আমাদের গুলি করুন, আর না হলে আমরা এই কলকাতাকে এবং পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেব। এবং আমার সহকর্মী অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, এদের যদি কারো কিছু হয় সমস্ত জায়গায় আগুন জ্বলবে, এবং তার জন্যে
এসএসসি অফিসার এবং এই মুখ্যমন্ত্রী এবং ব্রাত্য বসু, মাননীয় ব্রাত্য বসু যিনি আমাদেরকে ললিপপ খাইয়েছেন, তারাই দায়ী থাকবে, আর কেউ দায়ী থাকবে না। আর তার সাথে দাবি রাখতে চাই, আজকে কোথায় সেই বুদ্ধিজীবী? আজকে বুদ্ধিজীবীরা পথে আসছে না কেন? শিক্ষা ব্যবস্থার এই হাল, আজকে শিক্ষাই হচ্ছে সমাজের মেরুদণ্ড। তাই সেই শিক্ষা যখন ভেঙে পড়েছে, আজকে বুদ্ধিজীবীরা আসছে না কেন? তাদেরকে আমরা পয়সা দিতে পারিনি। তাই বলবো, বুদ্ধিজীবীরা আপনারা যদি সত্যি বুদ্ধিজীবী হয়ে থাকেন তাহলে পথে নামবেন এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করবেন। আর যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল আছেন তাদের উদ্দেশ্য বলি, এই আন্দোলন যদি মমতা ব্যানার্জি পেত তাহলে মমতা ব্যানার্জি আন্দোলন কাকে বলে দেখিয়ে দিত, যদি বিরোধী আসনে বসতো। কিন্তু আপনারা আমাদের সাথে আসেন, এটাই লজ্জা, এটাই ধিক্কার যে এখনো পর্যন্ত শুভবুদ্ধি সম্পন্ন এই পশ্চিমবঙ্গের সুশীল সমাজ আমাদের জন্য নামেনি। তাহলে কি চাইছে? লাশ। হ্যাঁ, যদি লাশ চায়, লাশের বন্যা বইবে। আমরা তো কাউকে মারতে পারবো না। হাতে পেন তুলে নিয়েছিলাম, সেই পেন আজকে হাত থেকে যখন কেড়ে নিয়েছে, তাই অস্ত্র হাতে তুলে নিতে হবে মনে হচ্ছে আমাদের। আপনারা হয়তো জানেন না, আমরা গ্রুপ ডি, গ্রুপ সি চাকরি করতে পারি, কিন্তু প্রত্যেকটা স্কুলে আমরা কত রকমের কাজ করি। এমন আমি প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ আমাকে স্কুলে 3টে ক্লাসের পিরিয়ড দেওয়া হয়েছে। সূত্র ধরে আমি একটু সুমন বাবুর কাছে একটু যাওয়ার চেষ্টা করি, কারণ রাতভর এসএসসি যে তালিকা সময় প্রকাশ করার কথা ছিল সেটা এখনো পর্যন্ত তালিকা প্রকাশ হলো না। আপনারা নতুন করে ডেডলাইন দিলেন, কিন্তু এতদিন পর্যন্ত যে স্কুলগুলিতে আপনারা পড়াচ্ছিলেন, রাতারাতি রীতিমতো আপনারা চাকরিহারা, স্কুলে যেতে পারছেন না। সব মিলিয়ে এভাবে কমিশনের চেয়ারম্যানও ঘেরাও রইলেন কি রাতভর। এভাবে কি সমাধান সম্ভব? সারা রাত বিস্কুট খেয়ে কাটলে এই তীব্র গরমের মধ্যে আপনারা রাত কাটালেন, সঙ্গে এসএসসি চেয়ারম্যান ঘেরাও অবস্থায় রয়েছেন, কিন্তু এইভাবে ঘেরাও কমিশনের চেয়ারম্যান, তাতে কি সমাধান সম্ভব? তালিকা মিলবে আজ, ডেডলাইন দিয়েছেন 5টা পর্যন্ত। সুমন বাবু, দেখুন, ছাত্রদের প্রতি নিশ্চয়ই আমরা দায়বদ্ধ, কিন্তু রাজ্যের একজন এমন মুখ্যমন্ত্রী এসেছেন যে বিদ্যালয়ে আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে সম্মানের সহিত শিক্ষকতা করতাম, সেই বিদ্যালয়ে তিনি ভলান্টিয়ার শিক্ষক হিসেবে যাওয়ার নিদান দিয়েছেন। এখন বর্তমানে 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট যেতে বলেছে, কিন্তু যোগ্য যারা অযোগ্য বলে চিহ্নিত তাদের কেন টার্মিনেটেড করছে না? টার্মিনেশন লেটার ধরিয়ে দিক তাদেরকে, আমরা বিদ্যালয়ে যাব। যোগ্য অযোগ্যের তালিকা দিক, আমরা বিদ্যালয়ে যাব। ওএমআরের মিরর কপি যেটা বগল দাবা করে খাটের তলায় কালীঘাটে লুকিয়ে রেখেছে মুখ্যমন্ত্রী, দিয়ে দিক বিদ্যালয়ে যাব। আপনি বললেন এভাবে কি দাবি মিটবে? আমি আপনাদের জানাচ্ছি, আমি এ রাজ্যের একজন হতভাগ্য আন্দোলনকারী শিক্ষক হিসেবে রাজ্যের এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রী যোগ্য চাকরিহারাদের এই আন্দোলনের কাছে, এদের সত্যের কাছে পরাজয় স্বীকার করবে এবং আজকেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেবে। বিকেল 5টার পরে আপনারা আমার ইন্টারভিউ নেবেন। আমরা জানি কিভাবে আন্দোলনটা করতে হয়। এখানে সত্যিকারের একটা আন্দোলন গড়ে উঠেছে, সেই আন্দোলনকে ভয় পেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। সুতরাং যোগ্য অযোগ্যের তালিকা তো আজকে দেবেই। সুমন বাবু, এখানেই প্রশ্ন যে বিকেল 5টা পর্যন্ত ডেডলাইন, 5টার পর কি হবে যদি সেই তালিকা আজও না আসে? কি করবেন? অবশ্যই চলবে আন্দোলন, চোয়ালটা শক্ত রেখে। আমরা এখানে আন্দোলনের বীজ বপন করেছিলাম, চারা গাছ হয়েছে, এখন বড় গাছ হয়েছে। সেই গাছে আন্দোলনকারীদের বলেছি আপনারা জল দিন। এই শক্ত মাটিতে যে গাছ তৈরি হচ্ছে, এখানেই আন্দোলনে সৃষ্টি করবে মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষা দপ্তর এবং চেয়ারম্যান। আমি একই প্রশ্ন একটু খোকন বাবুর কাছে যাব। খোকন বাবু, যদি 5টা পর্যন্ত সেই তালিকা প্রকাশ না করা হয় তাহলে আপনারাও ঠিক কি পদক্ষেপ নিতে চলেছেন? যদি 5টা পর্যন্ত এসএসসি দপ্তর থেকে কোনো রকমের সুরাহা না করে, আমাদের চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা না করে, তাহলে একটাই কথা বলবো মাননীয় সিএমকে, যার কথায়, যার অনুপ্রেরণা ছাড়া এই পশ্চিমবঙ্গের একটা পাতা পর্যন্ত নড়ে না,
তাহলে তার অনুপ্রেরণায় কিন্তু এই দুর্নীতি হয়েছিল, এটা প্রমাণিত। তাই আমার বাড়ির আমার সন্তান, মানুষ যেভাবে পরিবেশের থেকে সমাজ যেভাবে পথে গেলে, আমার মেয়ে স্কুলে গেলে সমাজ ব্যবস্থা যেভাবে বলছে তোর বাবা ঘুষ নিয়ে চাকরি পেয়েছে, সেই লজ্জা সেই কলঙ্কের জন্যে যদি আমার মেয়ে বা আমার বাড়ির কেউ আত্মহত্যা করে, তাহলে বলে দিচ্ছি পরিষ্কারভাবে, আমার পরিবার যদি আত্মহত্যা করে বা আমার সহযোদ্ধাদের পরিবারের কেউ যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটায়, তাহলে এই হাতে অস্ত্র তুলে নিতে কিন্তু এই সরকার আমাদের বাধ্য করবে। আর আন্দোলন তখন কিন্তু মাত্রা ছাড়িয়ে যাবে, তার জন্য সরকার দায়ী থাকবে। আর তার সঙ্গে আপনাদের একটু কথা বলি যে আজকে আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, বলুন তো, যে আজকে আমাদেরকে পরীক্ষা নেওয়ার কথা বলছে। আমরা গ্রুপ সি গ্রুপ ডি 7-8 বছর আমরা কোনো বইয়ের সঙ্গে পড়ার সঙ্গে আমরা যুক্ত নই, সবার পরিবার হয়েছে। আজকে 7-8 বছর 9 বছর পরে যদি পরীক্ষা দিতে বলে আমাদের, তাহলে কি আমরা সেই পরীক্ষায় পাশ করতে পারবো না। কারণ যদি যে বিচারপতি রায় দিয়েছেন ওনাকেও যদি বলা হয় যে আপনি এখন মাধ্যমিক পরীক্ষা দেন, তাহলে আশা করি উনিও পাশ করতে পারবেন একদমই না। খোকনলাল বাবু এবং সুমন বাবু, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনারাও সাবধানে থাকুন, এই তীব্র গরমের মধ্যে আপনারা আন্দোলনে রয়েছেন। অবশ্যই আপনাদের দাবি দাওয়ার জায়গাগুলো আজ যে ডেডলাইন বেঁধে দিয়েছেন, অবশ্যই আমরা চাইবো যে একটা সুষ্ঠু সমাধান অন্তত হোক, যে পথে অন্তত বিকেল 5টা অবধি সময় রয়েছে শুভ, কিন্তু আবারও হুঁশিয়ারিও তারা দিয়ে একদম সেদিকেই আমাদের নজর থাকবে। 0 আওয়ারের সময় ফুরিয়েছে, দুজনকে আরো একবার ধন্যবাদ জানাবো। আমি সৌমন নেব বিদায়।